আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে আছি আমি আরাফাত আরা, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ। আজ তোমাদের রসায়ন প্রথম পত্র বিষয়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় sp2 সংকরায়ন, এটার উপর আমরা আলোচনা করব। আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার ক্লাসে বরাবরই আমি যেটা বলে থাকি, অবশ্যই খাতা কলম নিয়ে থাকবে। তোমরা খাতা কলম নিয়ে তৈরি হও, আমরা মূল আলোচনায় যাচ্ছি। আমাদের আজকের আলোচনায় আমরা আলোচনার পরে যেটা শিখতে পারবো সেটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন কি, সেটা আমরা বলতে পারবো। sp2 হাইব্রিড অরবিটালের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে ইথিন অণুর গঠন করতে পারবো। sp2 হাইব্রিডাইজেশনের মাধ্যমে বোরন ট্রাইফ্লোরাইড অণুর গঠন ব্যাখ্যা করতে পারবো। তোমাদের নিশ্চয়ই মনে আছে, ইতোপূর্বে আমরা sp3 হাইব্রিডাইজেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। sp3 হাইব্রিডাইজেশন আমরা বলেছিলাম যেখানে sp3 হাইব্রিডাইজেশন হবে সেখানে অণুর আকৃতি হবে সুষম চতুস্তলকের মতো, বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি যদি কোনো ব্যতিক্রম না থাকে, এবং কার্বন যেখানে যদি কার্বনের যৌগ হয় যেখানে শুধুমাত্র কার্বন কার্বন একক বন্ধন আছে সেখানে sp3 হাইব্রিডাইজেশন হবে। এবং sp3 হাইব্রিডাইজেশনের উদাহরণ হিসাবে আমরা মিথেন এবং ইথেন অণুর গঠন ব্যাখ্যা করেছিলাম। এছাড়া অ্যামোনিয়া, পানি, এই যৌগগুলোতেও কিন্তু sp3 হাইব্রিডাইজেশন হয়। আমরা পরবর্তীতে কোনো এক ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন, এর মাধ্যমে বিভিন্ন অণুর গঠন আমরা ব্যাখ্যা করব। কেমন? তাহলে আমরা আলোচনায় আসি, এখন মূল আলোচনায়। তাহলে আমরা আমরা এখানে উদাহরণ হিসেবে কার্বনকে নিচ্ছি sp2 হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করতে গিয়ে। কার্বন ইলেকট্রন অ্যাটমিক নাম্বার 6, ইলেকট্রন সংখ্যা 6, ভূমি অবস্থায় অর্থাৎ গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন যেটা আমরা বলি, স্বাভাবিক অবস্থায় কার্বনের 1s অরবিটালে দুটো ইলেকট্রন থাকে, 2s অরবিটালে দুটা, 2px অরবিটালে একটা এবং 2py অরবিটালে একটা ইলেকট্রন থাকে। 2, 4, 5, 6। তাহলে কার্বন পরমাণুর যোজ্যতা স্তরে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দুটা, কিন্তু আমরা জানি যে একটা পরমাণুর যোজ্যতা স্তরে যে কটা অযুগ্ম ইলেকট্রন থাকে সেই পরমাণুটা ঠিক ততটাই সমযোজী বন্ধন গঠন করতে পারে। তাহলে কার্বন সমযোজী বন্ধন গঠন করার কথা দুটা, কিন্তু আমরা জানি কার্বন 4টা সমযোজী বন্ধন গঠন করতে পারে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেটা কিভাবে দেখা যায়। কার্বন পরমাণুকে যদি উত্তেজিত করা হয় কোনোভাবে, হ্যাঁ, তাহলে একটা ইলেকট্রন এই যে 2s অরবিটাল থেকে জাম্প করে 2p, এই যে অরবিটালটা ফাঁকা ছিল 2p সেখানে চলে আসে এবং তখন কার্বনের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয় 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে যেহেতু এখনো 4টা অযুগ্ম ইলেকট্রন আছে, সে কটা সমযোজী বন্ধন গঠন করতে পারবে? 4টা সমযোজী বন্ধন গঠন করতে পারবে। এখন এই যোজ্যতা স্তরের এই 4টা অরবিটালের মধ্যে এই যে 2s এবং 2p, এই দুটা 2p, s অরবিটাল একটা এবং p অরবিটাল দুটা, এই তিনটার মধ্যে পরস্পর এই তিনটা অরবিটাল কি করে? পরস্পর সংমিশ্রিত হয়ে, কেমন? সংমিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট দিকধর্মী নতুন অরবিটাল সৃষ্টি করে, একটা s এবং দুটা p। এবং এই যে নতুন অরবিটাল সৃষ্টি করে সেই অরবিটালটাকে আমরা বলছি sp2 সংকর অরবিটাল বা sp2 হাইব্রিড অরবিটাল। যখন একটা s এবং 3টা p মিলে সংকরিত হয়েছিল তখন তাকে আমরা বলেছিলাম, তখন যে অরবিটালটা তৈরি হয়েছিল তখন সেটাকে আমরা বলছিলাম sp3, একটা s এবং এই 3টা p মিলে। কিন্তু এখন এই pzটাকে রেখে শুধু একটা s এবং দুটা p মিলে যখন সংকরায়ন হচ্ছে তখন আমরা তাকে বলছি sp2 সংকর অরবিটাল বা sp2 হাইব্রিড অরবিটাল। কেমন?
তাহলে এই sp2 হাইব্রিড অরবিটাল কয়টা হবে? আমরা বলেছিলাম যে কয়টা অরবিটালের মধ্যে সংমিশ্রণ ঘটে সংকর অরবিটালের সংখ্যা হয় ততটা। তাহলে একটা s দুইটা p মিলে যে sp2 সংকর অরবিটাল তৈরি হবে তার সংখ্যা হবে কয়টা? 1 2 3টা। এবং প্রত্যেকটা sp2 সংকর অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকবে? একটা করে ইলেকট্রন। তাহলে আমরা একটু দেখি যে কি হয় কার্বনের ক্ষেত্রে sp2 সংকর অরবিটাল যখন হয়। কার্বনের এস এবং এই দুইটা পি মিলে sp2 সংকরান হয়ে থাকে। তাহলে কি হবে? sp2 সংকরান হয়ে গেল এবং প্রত্যেকটা sp2 সংকর অরবিটালে একটা করে ইলেকট্রন, pz অরবিটালে একটা ইলেকট্রন। এই যে sp2 সংকর অরবিটালগুলো তৈরি হলো, হ্যাঁ, তাদের শেপটা কেমন হবে, আকৃতিটা কেমন হবে? যেহেতু s হচ্ছে অরবিটাল হচ্ছে গোলাকৃতির আর p অরবিটালগুলো হচ্ছে ডাম্বেল আকৃতির, তাহলে গোল আকৃতি এবং ডাম্বেল আকৃতির দুটো মিলে যে শেপটা হবে sp2 সংকর অরবিটাল, সেটার শেপও হবে ডাম্বেলের মতো, কিন্তু তার একটা লোব হবে বড় আর একটা লোব হবে ছোট। এই যে এগুলাকে বলছি আমরা কি, এই যেগুলো প্রত্যেকটা এ একটা লোব, এ আরেকটা লোব, এটা হচ্ছে বড় লোব sp2 সংকর অরবিটালের, এটা হচ্ছে sp2 সংকর অরবিটালের ছোট লোব। তাহলে এরকম তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি হবে। যেখানে sp2 সংকরায়ন হবে সেখানে কি হবে? তিনটা করে sp2 সংকর অরবিটাল তৈরি হবে। এবং এই সংকর অরবিটালগুলো আমরা আগের আলোচনায় বলেছিলাম যে সংকর অরবিটালগুলো একটা নির্দিষ্ট দিকে বিস্তৃত থাকে। যেমন যদি sp3 সংকর অরবিটাল হয় সেগুলো একটা সুষম চতুস্তলকের কেন্দ্র থেকে চার কোণার দিকে বিস্তৃত থাকে। আর এই sp2 সংকর অরবিটালগুলো কিভাবে থাকে একটু দেখি। দেখো, sp2 সংকর অরবিটালগুলো থাকে এই যে একটা ত্রিভুজের মতো, এবং একটা ত্রিভুজের মতো থাকে এবং একই সমতলে থাকে। দেখো এই যে একটা সমতলের মধ্যে এরা প্রত্যেকটা sp2 সংকর অরবিটাল একই সমতলে থাকে এবং এটা এভাবে থাকে। এই যে একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের কেন্দ্র থেকে তার শীর্ষবিন্দুর দিকে sp2 সংকর অরবিটালগুলো বিস্তৃত। এবং এদের মধ্যবর্তী যে কোণটা হয়, এই যে এদের মাঝখানে যে কোণটা হয় সেটার মান হচ্ছে 120 ডিগ্রি। কত? 120 ডিগ্রি। আমরা জানি যেখানে sp3 সংকরায়ন হয় sp3 সংকর অরবিটালগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিটস। কিন্তু sp2 সংকর অরবিটালগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। এই কারণে যেখানে sp2 সংকরায়ন হবে, যে সমস্ত অণুর ক্ষেত্রে sp2 সংকরায়ন হবে তাদের বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। খেয়াল রাখবে, sp3 সংকরায়ন হলে 109.5 ডিগ্রি আর sp2 সংকরায়ন হলে হবে 120 ডিগ্রি। এবং কার্বন পরমাণুর ক্ষেত্রে যে sp2 সংকরায়নের পরে যে একটা অরবিটাল থেকে গিয়েছিল pz অরবিটাল, সেই অরবিটালটা কিভাবে থাকে? এই যে sp2 সংকর অরবিটালগুলো বললাম একই সমতলে থাকে, ফ্ল্যাট বা চ্যাপ্টা, হ্যাঁ, ফ্ল্যাট বা সমতলে থাকে। এবং এই যে pz অরবিটাল যেটা সংকরায়ন হয়নি, যেখানে একটা অরবিটাল একটা ইলেকট্রন আছে, সেই অরবিটালটা দেখো এই সমতলের, এই অরবিটালগুলো যে সমতলে আছে সে সমতলে উপরে একটা লোব থাকে সমতলের উপরে আর একটা লোব থাকে সমতলের নিচে, ঠিক লম্বভাবে। অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে মধ্যবর্তী, এই যে এই অরবিটালটা যে কোণটা সৃষ্টি করে, এই অরবিটালটা যে কোণটা সৃষ্টি করে সেটার মান হচ্ছে, এই যে এটার মান হচ্ছে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। কেমন? এর মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ যে pz অরবিটালটা অবিকৃত অবস্থায় থেকে গিয়েছিল কার্বনের ক্ষেত্রে, সে এই সমতলের উপরে এবং নিচে, যে pz অরবিটালের দুটো লোব, একটা লোব থাকে সমতলের উপরে
আর একটা লোব থাকে সমতলের নিচে, এবং সেটা কিভাবে থাকে, লম্বভাবে থাকে, বা 90 ডিগ্রি কোণ করে থাকে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা sp2 সংকরণের মাধ্যমে দেখব sp2 সংকর অরবিটালের বৈশিষ্ট্যগুলো, যেগুলো আমি কিছুক্ষণ আগেই বললাম সেগুলো আবার একটু বলছি। কি কি বৈশিষ্ট্য আছে sp2 সংকর অরবিটালের? এরা একটি ত্রিভুজের কেন্দ্র থেকে 3 শীর্ষবিন্দুর দিকে বিস্তৃত থাকে। এরা সমতলীয়, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। একটি পাই বন্ধন বিশিষ্ট কার্বনের ক্ষেত্রে এই সংকরায়ন ঘটে। কি বলছি? যদি কার্বনের যৌগ হয় যেখানে কার্বন কার্বনের মধ্যে একটা মাত্র পাই বন্ধন আছে, সেখানে সংকরায়নটা হবে। যদি শুধু সিগমা বন্ধন থাকে সেখানে হবে sp3 সংকরায়ন, সেখানে অন্য কোনো কিছু হবে না। একটা পাই বন্ধন আছে সেখানে sp2 সংকরায়ন হবে। কিন্তু যদি দুটা পাই বন্ধন থাকে তখনও কিন্তু sp2 সংকরায়ন হবে না। তাহলে যদি কার্বন কার্বন একটা পাই বন্ধন থাকে শুধুমাত্র, তখন সেখানে sp2 সংকরায়ন হবে, যদি সেটা কার্বনের যৌগ হয়। আচ্ছা, কার্বনের ক্ষেত্রে যে পিজের অরবিটালটা থেকে গেছিল অবিকৃত অবস্থায়, সেটা এই সমতলের উপর লম্বভাবে অবস্থান করে। এখন আমরা সংকরণের মাধ্যমে ইথিনের গঠন ব্যাখ্যা করব। ইথিনের গঠন। আচ্ছা, ইথিনের স্ট্রাকচার আমরা জানি, এই যে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন, আর হাইড্রোজেনের সাথে এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেনের বন্ধন, এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেনের বন্ধন। এখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তার মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। এটা তো আমরা জানি, তাই না? একাধিক বন্ধন থাকবে, সেখানে একটা মাত্র সিগমা বন্ধন হবে, বাকিগুলো হবে পাই বন্ধন। তাহলে এখানে এর মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তাহলে ইথিনের ক্ষেত্রে দুটো কার্বন পরমাণু আছে, হ্যাঁ, দুটো কার্বন পরমাণু, এবং কার্বন দুটার মধ্যে একটা পাই বন্ধন আছে। তাহলে এখানে অবশ্যই কার্বনের কি সংকরায়ন হবে? sp2 সংকরায়ন হবে। কার্বনের সংকরায়নটা হবে কি? sp2। এবং এই sp2 সংকর হবে, এই কার্বনটাও, এখানে দুটো কার্বনের এটাও sp2 সংকরায়িত হবে, এই কার্বনটাও sp2 সংকরায়িত হবে। তাহলে আমি এখানে দুটো sp2 সংকরায়িত কার্বন আনলাম, এখানে একটা sp2 সংকরায়িত কার্বন, এখানে একটা sp2 সংকরায়িত কার্বন। হ্যাঁ, তাহলে এই কার্বনের তিনটা sp2 সংকর অরবিটাল দেখো ত্রিভুজের মতো হয়ে আছে, একটা দুটা তিনটা sp2 সংকর অরবিটাল ত্রিভুজের মতো আছে। এই কার্বনেরও তিনটা, একটা দুটা তিনটা sp2 সংকর অরবিটাল, সেটাও ত্রিভুজের মতো আছে। কেমন? পাশাপাশি আনলাম। আচ্ছা, সিগমা বন্ধনের জন্য কি দরকার আমাদের? মুখোমুখি অধিক্রম। সিগমা বন্ধন কিভাবে হয়? মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে। তাহলে এখানে কার্বনের এই কার্বনের একটা sp2 সংকর অরবিটাল পাশের কার্বনের একটা sp2 সংকর অরবিটালের সাথে দেখো মুখোমুখি অধিক্রমণ করে। মুখোমুখি অধিক্রমণ করে এই যেখানে কার্বন কার্বন এভাবে এটা তৈরি হচ্ছে। কেমন? থেকে গেল কে? এই দুটো sp2 সংকর অরবিটাল, এই দুটো sp2 সংকর অরবিটাল। দেখো এই কার্বনের সাথে এই দুটো হাইড্রোজেনের কি আছে? দুটো সিগমা বন্ড আছে। এই সিগমা বন্ডগুলো কিভাবে তৈরি হয় দেখো, হাইড্রোজেনের একটা s অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড হচ্ছে, এটার সাথেও এই sp2 সংকর অরবিটালের সাথে আরেকটা হাইড্রোজেন পরমাণু s অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে আরেকটা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড তৈরি হচ্ছে। এখানেও তাই, এই যে এভাবে একটা এই কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডটা তৈরি হলো মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে। এই কার্বন হাইড্রোজেন এখানে এই কার্বন হাইড্রোজেন সিগমা বন্ডটা তৈরি হলো এই দুটো অরবিটালের মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা এই কার্বনের একটা পিজেড অরবিটাল এবং পাশের কার্বনের একটা পিজেড অরবিটাল কিন্তু সমান্তরাল ভাবে রয়ে গেছে। এরা কিন্তু পরস্পরের সমান্তরাল, হ্যাঁ, পরস্পরের সমান্তরাল, এবং দুটো একই অক্ষ বরাবর, এটাও পিজেড অক্ষ বরাবর, এটাও পিজেড অক্ষ বরাবর। তাহলে এদের মধ্যে কিন্তু মুখোমুখি অধিক্রমণ সম্ভব নয়। কি সম্ভব? পাশাপাশি অধিক্রমণ বা লেটারাল ওভারল্যাপ, এই যে পাশাপাশি অধিক্রমণ।
এখন এই দুটো অরবিটাল কি করে, তাদের মধ্যে পাশাপাশি অধিক্রমণ করে, এবং এই পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে যেখানে যে একটা পাই বন্ধন রয়ে গেছে কার্বন কার্বন, এই পাই বন্ধনটা তৈরি হয়। হয়ে গেল ইথেনের গঠন। হ্যাঁ, তাহলে ইথেনে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে ইথেনের দুটো কার্বন পরমাণু, দুটো sp2 সংকরায়িত। এই কার্বন পরমাণুরও 3টে sp2 সংকর অরবিটাল আছে, পাশের কার্বনেরও 3টা sp2 সংকর অরবিটাল আছে। এই কার্বনের একটা sp2 সংকর অরবিটাল পাশের কার্বনের একটা sp2 সংকর অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ড তৈরি করে। বাকি দুটা, এই দুটা আর এই দুটা, মোট 4টা sp2 সংকর অরবিটাল 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে 4টা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড তৈরি করে। এবং এই কার্বনের একটা পিজেড অরবিটাল পাশের কার্বনের একটা পিজেড অরবিটালের সাথে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে কার্বন কার্বন পাই বন্ধন তৈরি করে। আচ্ছা, তাহলে আমরা sp2 সংকরায়নের মাধ্যমে ইথিনের গঠনটা আমরা ব্যাখ্যা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আর দেখি আমরা আর কিছু দেখি, আরেকটা উদাহরণ আমরা দেখব। ইথিন তো দেখলাম কার্বনিক যৌগ, আমরা এটা একটা জৈব যৌগ, আমরা একটা অজৈব যৌগের ক্ষেত্রে দেখব। যেমন অজৈব যৌগটা কি, আমরা বোরন ট্রাইফ্লোরাইড অণুর গঠন দেখব। বোরন ট্রাইফ্লোরাইড অণুর গঠন কেমন, তাহলে বোরন ট্রাইফ্লোরাইড, হ্যাঁ, বোরন ট্রাইফ্লোরাইডে কি আছে, একটা সংকেতটা আমি একটু লিখি, এই যে বোরন ট্রাইফ্লোরাইড না, হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড। তাহলে বোরন ট্রাইফ্লোরাইডে আমাদের একটা বোরন পরমাণু আছে, 3টা ফ্লোরিন পরমাণু আছে, তাই না? এটা একটা অজৈব যৌগ। দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস ভূমি অবস্থায়, হ্যাঁ, ভূমি অবস্থায় বলতে স্বাভাবিক অবস্থায় গ্রাউন্ড স্টেট, 1s এ 2টা ইলেকট্রন, 2s এ 2টা, 2px এ একটা ইলেকট্রন, 2py অরবিটাল ফাঁকা, 2pz অরবিটালও ফাঁকা। তাহলে অযুগ্ম ইলেকট্রন পাচ্ছি শুধু কয়টা আমরা, একটা। তাহলে সে একটা সমযোজী বন্ধন তৈরি করতে পারবে। কিন্তু আমরা বোরন ট্রাইফ্লোরাইডে দেখছি সে 3টা সমযোজী বন্ধন তৈরি করে, একটা বোরনের সাথে 3টা ফ্লোরিন, মানে সে 3টা সমযোজী বন্ধন সে তৈরি করে। কেমন, 3টা সমযোজী বন্ধন কিভাবে করে, 3টা সমযোজী বন্ধন কিভাবে করে যদি একটু দেখাই। এই হচ্ছে বোরন, এই হচ্ছে এখানে একটা, 2টা, 3টা, তাহলে এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, আর এই জায়গাতে একটা ফ্লোরিন, তাহলে মোট কটা হলো, 3টা। কিন্তু তাহলে এর যে অযুগ্ম ইলেকট্রন তার দরকার সেটা কিভাবে হবে, যখন উত্তেজিত করা হয় বোরনকে, যখন উত্তেজিত করা হয় তখন দেখ ইলেকট্রন 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে এসছে, এটা ফাঁকা ছিল কিন্তু আগে, হ্যাঁ, 2p দেখাচ্ছি, এই যে দেখো 2টা ছিল, 2p-তে একটা, 2py-তে কোনো ইলেকট্রন নাই, 2pz-এ কোনো ইলেকট্রন নাই। কিন্তু যখন বোরনকে উত্তেজিত করা হয় তখন 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করে কোথায় চলে আসলো, এই ফাঁকা 2py অরবিটালে চলে আসলো। এখন কটা হলো অযুগ্ম ইলেকট্রন, 1 2 3টা। তাহলে বোরন এখন কয়টা সমযোজী বন্ধন তৈরি করতে পারবে, 1 2 3টা সমযোজী বন্ধন সে তৈরি করতে পারবে, ঠিক না? কিন্তু তার আগে সমযোজী বন্ধন করার আগে সে কি করে, এখানেও কিন্তু সংকরায়ন বা হাইব্রিডাইজেশন হয়। কিভাবে, এই একটা এস এবং এই দুটা পি, এই 3জন মিলে 3টা sp2 সংকর অরবিটাল তৈরি করে। এবং এই sp2 সংকর অরবিটালের আকৃতি হচ্ছে কার মতো, ডাম্বেলের মতো আমরা জানি, যার একটা লোব বড় একটা লোব ছোট। এরা কিভাবে থাকে, একটা ত্রিভুজের কেন্দ্র থেকে 3 কোণা বরাবর বিস্তৃত থাকে, সমতলীয় চ্যাপ্টা, এবং এদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি বোরন ট্রাইফ্লোরাইডটা
হচ্ছে। কেমন? এ হচ্ছে বোরনের 3টা sp2 সংকর অরবিটাল, যেখানে প্রত্যেকটা sp2 সংকর অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, 2p-z অরবিটালটা ফাঁকা। এই sp2 সংকর অরবিটালগুলো কিভাবে থাকে? এই যে ঠিক এভাবে, কার্বনের ক্ষেত্রে যেভাবে ছিল sp2 সংকর অরবিটালগুলো, ঠিক সেভাবে একটা ত্রিভুজের মতো, ত্রিভুজের কেন্দ্র থেকে 3 কোণার দিকে ছড়ানো থাকে। ত্রিভুজের মতো কেন্দ্র থেকে 3 কোণার দিকে ছড়ানো। কেমন? আচ্ছা, বোরন ট্রাইফ্লোরাইডের গঠনের ক্ষেত্রে বোরনের সাথে বোরনের অরবিটালগুলোর সাথে কার অরবিটাল অধিক্রমণ হবে? ফ্লোরিনের। তাহলে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমাদের একটু জানতে হবে না? ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস কিরকম? শুধু যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসটা আমি এখানে দেখাচ্ছি। 2s এ 2টা, 2px এ 2টা, 2py তে 2টা এবং 2pz এ শুধুমাত্র একটা ইলেকট্রন আছে। 2pz এ শুধুমাত্র একটা ইলেকট্রন আছে। তাহলে এই একটা অযুগ্ম ইলেকট্রন যেটা আছে সেটাই কি করবে? হ্যাঁ, অধিক্রমণ করবে। যেখানে একটা অযুগ্ম ইলেকট্রন আছে সেই 2pz অরবিটাল। হ্যাঁ, ফ্লোরিনের যোজ্যতার জন্য কত? 1। আচ্ছা, এখন তাহলে সমযোজী বন্ধন বোরনের সাথে ফ্লোরিনের 3টা সমযোজী বন্ধন কিভাবে হবে? অবশ্যই অরবিটালের অধিক্রমণের মাধ্যমে। দেখে কিভাবে হয়? এই যে একটা sp2 সংকর অরবিটাল, তার সাথে একটা z অরবিটালের অধিক্রমণ হবে। দেখি তাহলে ফ্লোরিনের pz অরবিটাল, এটা হচ্ছে বোরনের একটা sp2 সংকর অরবিটাল, তাদের মধ্যে মুখোমুখি অধিক্রমণ হয়ে একটা বোরন ফ্লোরিন কি হলো? সমযোজী বন্ধন তৈরি হলো। আরেকটা sp2 সংকর অরবিটাল ফ্লোরিনের আরেকটা pz অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে আরেকটা, এগুলো হচ্ছে সব কার অরবিটাল বলছি? এগুলো কার অরবিটাল? এগুলো হচ্ছে সব হচ্ছে ফ্লোরিনের অরবিটাল। কেমন? আরেকটা sp2 সংকর অরবিটাল রয়ে গেছে, সেটাও কি করে? এর মাধ্যমে আরেকটা কি করে? বোরন ফ্লোরিন সমযোজী বন্ধন তৈরি করে। এভাবে একটা বোরনের সাথে 3টা ফ্লোরিন পরমাণুর সমযোজী বন্ধনের মাধ্যমে কি তৈরি হয়? sp2 সংকরণের মাধ্যমে বোরন ট্রাইফ্লোরাইড অণুটা গঠিত হয়। গঠনটা কিরকম হবে তাহলে? কার মতো হবে? ত্রিভুজের মতো। এই যে বোরন ট্রাইফ্লোরাইড, মাঝখানে হচ্ছে বোরন আর 3 পাশে 3টা ফ্লোরিন, দেখতে কার মতো? ত্রিভুজের মতো। এবং এদের মধ্যবর্তী কোণটা কত? কোণ কত হবে? অবশ্যই বোরন ট্রাইফ্লোরাইডের বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। যেখানে প্রত্যেকটা কোণ, যেখানে প্রত্যেকটা কোণ হচ্ছে কত ডিগ্রি? প্রত্যেকটা কোণ হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? যেহেতু sp2 সংকর অরবিটালগুলোর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, সেই কারণে যেসব অণুতে sp2 সংকরায়ন ঘটে সেই অণুগুলার বন্ধন কোণের মান হয় 120 ডিগ্রি। বোঝা গেছে? বোঝা গেছে না? যে আমাদের বোরন ট্রাইফ্লোরাইড অণুর গঠন। সেরকম sp2 সংকরণের মাধ্যমে বোরন ট্রাইক্লোরাইড গঠিত হয়, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড গঠিত হয়, ইথিনের কথা তো বললামই। এরকম আরো উদাহরণ তোমরা দেখবে, তো সেই উদাহরণগুলো সম্পর্কেও তোমরা একটু দেখে নেবে। যেগুলোর কথা বললাম এর বাইরে যদি কিছু থাকে সেগুলো তোমরা দেখে নেবে। কেমন? তো আমরা এখন যেটা দেখলাম, sp2 সংকরণের মাধ্যমে ইথিন অণুর গঠন দেখলাম, বোরন ট্রাইফ্লোরাইড অণুর গঠনও দেখলাম। এখন দেখি আমরা একটা ভিডিও দেখব
যে ইথিনলের গঠনটা আমি যেভাবে স্লাইডে দেখালাম সেটাই আমরা এখন একটু ভিডিওতে দেখবো। কেমন? তুমি সবাই একটু খেয়াল করো, ভিডিওটা দেখলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে সে ধারণাটা। কেমন? তাহলে একটু মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো। আমরা এখন কি দেখবো? ইথিনলের গঠন। কেমন? এটার উপর একটা অ্যানিমেশন ভিডিও দেখবো, সবাই খুব ভালো করে। During the formation of a double bond, 1 2s and 2 of the 2p orbitals hybridize. Consequently, this hybridization is termed as sp2 hybridization. The hybridization leads to the formation of 3 equi-energic sp2 hybrid orbitals. As you can see, each sp2 hybrid orbital is bilobed, one lobe bigger than the other. The half-filled p orbital, which was not involved in hybridization, lies at right angles to the plane of the equilateral triangle. Now, let us understand how this hybridized state results in the formation of a double bond. For this, imagine a similar sp2 hybridized carbon atom approaching this carbon atom. As these atoms come closer, an orbital overlap takes place along the internuclear axis. This bond is called a sigma bond. At this stage, the unhybridized p orbitals, which lie above and below the plane of the sigma bond, also come very close to each other and overlap laterally, resulting in the formation of a pi bond between the two carbon atoms. Thus, there exists one sigma and one pi bond between the two carbon atoms. The other two valencies of each of the carbon atoms are satisfied by 4 1s orbitals of hydrogen, hence forming an আমরা ভিডিওটা দেখলাম, আশা করি তোমরা ভিডিও থেকে একটু ভালোভাবে বুঝে নিয়েছো ইথিনের গঠনটা এবং sp2 সংকরণটা। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আলোচনায় থাকার জন্য। আশা করব তোমরা অনেক এই আলোচনা থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। আর অবশ্যই পড়ালেখার সাথে থাকবে, সুস্থ থাকবে, নিজে সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।